আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অর্থ পাচার মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি বলছে দুদক। ঈদে লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানার পাশাপাশি লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। 15 রোজা থেকে প্রতিটি লঞ্চে টানাতে হবে ভাড়ার চার্জ। জুলাই গণ অভ্যুত্থানে সংঘবদ্ধভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের প্রতিবেদন উপস্থাপন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ গিয়াসউদ্দিন আল মামুনের আপিল আবেদন মঞ্জুর করে এ রায় দেন। আইনজীবীরা জানান, এ মামলায় আপিল না করলেও তারেক রহমান আপিলের সুবিধা পাবেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড দেয় হাইকোর্ট। সেই সাথে তাকে 20 কোটি টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেয়া 7 বছরের কারাদণ্ড বহাল রাখে উচ্চ আদালত। তবে বিচারিক আদালতের দেয়া 24 কোটি টাকার জরিমানা কমিয়ে 20 কোটি টাকা করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। গত 10 ডিসেম্বর লিভ টু আপিল মঞ্জুর করার পাশাপাশি সাজার রায় স্থগিত করেন আপিল বিভাগ। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা, যে মানহানি হয়েছিল, সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। দুদকের আইনজীবী বলেন, তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। দুদক কেন তাদের বিরুদ্ধে এ মামলা করল, এমন প্রশ্নেরও কোনো উত্তর দেননি তিনি। লিগ্যাল ফর্মালিটি যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলো সঠিকভাবে ফলো করা হয়নি। টোটাল কেসে পাচারের কোনো অ্যালিগেশন তারেক রহমানের বিরুদ্ধে নেই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় 2013 সালের 17 নভেম্বর ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর কারাদণ্ড এবং তারেক রহমানকে খালাস দেন বিচারিক আদালত। দুদকের আপিলের প্রেক্ষিতে 2016 সালের 21 জুলাই তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড ও 20 কোটি টাকা অর্থদণ্ড দেন হাইকোর্ট। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। ঈদে লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানার পাশাপাশি লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। 15 রোজা থেকেই প্রতিটি লঞ্চে নির্ধারিত ভাড়ার চার্জ টানানোর নির্দেশও দেন তিনি। সচিবালয়ের প্রস্তুতি সভা শেষে এসব কথা বলেন তিনি। রাতে নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে নৌ পুলিশ, কোস্টগার্ড, বিমান বাহিনী টহল দেবে বলেও জানান তিনি। প্রতিটি লঞ্চে একজন কমান্ডার ও 3 জন আনসার থাকবে। তবে নিরাপত্তা বাহিনী অযথা তল্লাশি করবে না বলে নিশ্চিত করেন নৌ উপদেষ্টা। ঈদের সময় স্পিড বোট ও বাল্ক হেড চলবে না বলে জানান নৌ উপদেষ্টা। নির্ধারিত ভাড়াটা আমি বলছি আজকে থেকে আপনারা টাঙিয়ে দেবেন। কোনো সিরিয়াল ব্রেক করা যাবে না। সিরিয়াল ব্রেক করলে ওনারা, এখানে মালিক সমিতির আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে, দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে সংঘবদ্ধভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মিশনে প্রতিবেদন উপস্থাপন করেছেন মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জাতিসংঘের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এই প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্র জনতার বিক্ষোভ দমাতে সাবেক সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,
গোয়েন্দা সংস্থার সদস্য এবং তৎকালীন শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিলেন, যার পর্যাপ্ত প্রমাণ রয়েছে জাতিসংঘের হাতে। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার পরামর্শও দেন তুর্ক। Bangladesh last year experienced a paroxysm of violence as the government of the time brutally suppressed a student movement that carried human rights at its torch. The country is now charting a new future. Our recent independent fact-finding report on the grave human rights violations that took place is an important contribution to this journey. I hope it will support truth-telling, accountability, reparations, healing and reform. 6 মাস ধরে অকার্যকর তথ্য কমিশনকে অবিলম্বে পুনর্গঠনের দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি জানান, রাজনৈতিক পট পরিবর্তনের পর তথ্য কমিশন সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এই মুহূর্তে জনগণ কোনোভাবেই তথ্য অধিকার আইন কাজে লাগাতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি। তথ্য কমিশনের সংস্কার ও কার্যকারিতা নিয়ে টিআইবিতে সংবাদ সম্মেলনে উদ্বেগ জানিয়ে মানবাধিকার কর্মীরা দ্রুত তথ্য কমিশনের সংস্কার করে তথ্য অধিকার আইনের সংশোধনও চান। তথ্য কমিশন স্বাধীন হতে পারেনি অভিযোগ করে তারা বলেন, মাঠ পর্যায়ে এ নিয়ে হতাশা বিরাজ করছে। এক প্রশ্নের জবাবে সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশন তথ্য না দিলে তা হবে আইনের সুস্পষ্ট লঙ্ঘন। নেই এটা সরকারের অজানা নয়, এবং কমিশন গঠনের যে দায়িত্ব সরকারের সেটাও সরকারের অজানা নয়, এবং একইভাবে এটা যে প্রক্রিয়া অনুসরণ করে আমরা প্রক্রিয়া পরিবর্তনের সংস্কার করছি সেটি আইনের সংস্কার হলে সেটা করা যাবে। কিন্তু তার আগেই যেমনভাবে দুর্নীতি কমিশন বা নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কেন তথ্য কমিশন গঠিত হলো না বিদ্যমান আইন অনুযায়ী, সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। যেই সব তথ্য নির্বাচন কমিশনে থাকে সেই সব তথ্যই কিন্তু পাবলিক ইনফরমেশন তারা দিতে বাধ্য। এমনকি আমি দেখেছি যে শুধু নির্বাচন কমিশন নয়, কোনো জায়গায় যে এমনকি হলফনামা দিতেও কিন্তু অস্বীকৃতি জ্ঞাপন করেছে কোনো জায়গায়, যেটা সম্পূর্ণরূপে আইনের পরিপন্থী। রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক ঘরবাড়ি। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় পুরো বস্তি। পাশের বাস স্ট্যান্ডে রোজিনা পরিবহনের 2টি বাসও পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। আমরা আগুন পেয়েছি ফুললি ডেভেলপ স্টেজেই। এই বস্তিতে আগুন লাগে এখন শুষ্ক মৌসুমে, আপনারা জানেন আগুন লাগার সাথে সাথেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে যায়। আপনারা দেখতে পেয়েছেন যে আপনাদের পাশেই যে বাস আছে, একটা বাস, 2টা বাস রোজিনা পরিবহনের 2টা বাস পুড়ে গেছে, এবং এই আমার পাশে ছোট ছোট দোকান ছিল, মোটর পার্টস বা গাড়ি ঠিক করে এই জাতীয় বা ভিতরে বাসের ভিতরে ডেকোরেশন করে এই জাতীয় কিছু দোকান ছিল। আর এখনো পর্যন্ত আমরা আহত বা নিহতের কোনো মেসেজ পাই নাই। আমাদের কাজ চলছে, কাজ শেষে আমরা আসলে সার্চ করলে বলতে পারবো যে আরো কোনো আহত নিহত বা অন্য কোনো সমস্যা আছে কি। গাজীপুর মহানগরীর কোনাবাড়ির আমবাগ এলাকায় আগুনে 10টি ঝুট গুদাম ও 3টি দোকান পুড়ে গেছে। এর আগে রাত 9:43 আগুন লাগে ওই ঝুটের গুদামে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। নীলফামারী 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত 1:45টার দিকে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বল প্রয়োগ,
হামলা, হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে 3টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য এম.এ. মালেককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর থেকে আশুলিয়া থানা পুলিশ এম.এ. মালেককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার 4টি মামলা রয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিনুর কবির গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। উন্মুক্ত স্থানে ধূমপানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর লালমাটিয়ার বাসিন্দারা। বুধবার রাতে মোহাম্মদপুর এলাকাবাসীর ব্যানারে এ মিছিল বের করেন তারা। পরে এতে সমর্থন জানিয়ে যোগ দেন লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারাও। তাদের অভিযোগ, ধূমপানে সরকারের বিধি নিষেধ থাকলেও এর প্রয়োগ নেই। এ সময় ধূমপান নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি বাড়ানোর তাগিদ দেন তারা। তারা একজন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নাম নিয়ে এভাবে বলছে যে জাহাঙ্গীরের পদত্যাগ চাই, জাহাঙ্গীর তুই পদত্যাগ কর। এটা কোনো ভদ্র এবং সভ্য ফ্যামিলির কথাবার্তা এমন হতে পারে না, হতে পারে না, হতে পারে না। সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ, আমি মনে করি এটার জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না। আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি, রমজানের পবিত্রতা রক্ষা করি, ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি। উদীচী হত্যা মামলার 26 বছর পার হলেও শনাক্ত হয়নি ঘাতকরা। উচ্চ আদালতে আপিল শুনানিতে ঝুলে আছে মামলার বিচারিক কার্যক্রম। কবে শুরু হবে মামলার বিচার কাজ সেটি এখনো নিশ্চিত না হওয়ায় ক্ষুব্ধ যশোরের সাংস্কৃতিক কর্মীরা। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, ঘটনাটি রাজনৈতিক প্রভাবের কারণে বিচার কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 1999 সালের 6 মার্চ যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। বোমার আঘাতে শিল্পী সহ 10 জন নিহত ও 250 শতাধিক নিরীহ মানুষ আহত হন। আহতরা আজও বোমা হামলার সেই ক্ষত শরীরে বয়ে বেড়াচ্ছেন। এত বছরেও ন্যায় বিচার না পেয়ে হতাশ ভুক্তভোগী পরিবারগুলো। আজ 27 বছর পড়ছে, আজও আমরা তার বিচার পাইনি। আমার মা তার জীবন দশায় তার সন্তানের বিচার দেখে যেতে পারিনি। আমরা কি বিচার চাইবো, কার কাছে বিচার চাইবো? সরকার আসে, সরকার যায়, কিন্তু আমরা কোনো বিচার পাই না। আমাদের দেশের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা অকার্যকর নাকি ইচ্ছাকৃতভাবে করেনি? উদীচীর উপরে যে হামলা, যে দায়িত্ব, সেটা রাষ্ট্রকেই নিতে হবে। যারা জীবন দিয়েছে আজকে সেই পরিবারকে, আজকে তাদেরকে সহযোগিতা করতে হবে। চাঞ্চল্যকর এ মামলা আদালতে গড়ানোর 7 বছর পর 2006 সালের 30 মে সব আসামিকে খালাস দিয়ে রায় দেন আদালত। পরে সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে মামলাটি পুনরুজ্জীবিত হয়, কিন্তু এরপর মামলাটির আপিল শুনানি আর হয়নি। আমরা মনে করি যে এই ঘটনাটা প্রকৃত ঘটনাকে না দিয়ে রাজনৈতিকভাবে এটাকে প্রভাবিত করার কারণে এটার যথার্থ হয়তো মূল্যায়িত হয়নি বা বিচার ব্যবস্থাটা সংক্ষুব্ধ ব্যক্তিরা তারা বিচার পায়নি। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে যশোরে আজ দিবসটি স্মরণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে উদীচী শিল্পগোষ্ঠী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রতিযোগিতামূলক বাজারে প্রতিবেশী দেশগুলোর তুলনায় খরচ বেশি হওয়ায় বাংলাদেশ ভ্রমণে আগ্রহ হারাচ্ছে পর্যটকরা, এমন অভিমত সংশ্লিষ্টদের। কক্সবাজার সমুদ্র সৈকতে বছর জুড়ে দেশীয় পর্যটকদের চাপ থাকলেও বিদেশিদের উপস্থিতি নেই বললেই চলে। বিশেষজ্ঞরা বলেন, নিরাপত্তা ঘাটতির পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশ ও হকারদের দৌরাত্ম্য দূর করা গেলে অর্থনীতির চতুর্থ স্তম্ভ হতে পারে পর্যটন শিল্প। কক্সবাজার থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। ইট পাথরের নগরীতে কর্মব্যস্ত মানুষ একটু স্বস্তির আশায় পরিবার পরিজন নিয়ে ছুটে যায় সমুদ্র সৈকতে। বিশাল আকাশের নিচে মনটাকে হালকা করার চেষ্টা করে কেউ কেউ। সমুদ্রের নোনা জলের ঢেউয়ের কাছে নিজেকে সঁপে দেয়। স্বস্তির সন্ধানে সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া মানুষদের কখনো কখনো স্বস্তির পরিবর্তে অস্বস্তিতে পড়তে হয়। জুতা রেখে জাস্ট
সমুদ্রে নামতে গিয়ে পিছন ফিরেই দেখি যে জুতাটা গায়েব হয়ে গেছে। টুকাইদের এত বেশি উৎপাত বেড়ে গেছে। সেফটির ব্যাপারটা যদি একটু ইনক্রিজ করা যেত, আর ট্যুরিস্ট পুলিশ বা এই ধরনের কিছু সেফটি, কারণ আমাদের দেশের একটা অন্যতম আয়ের সোর্স হতে পারতো এটা। বিশ্বের সবচেয়ে বড় এই সমুদ্র সৈকত বিদেশিদের টানতে পারছে না, অথচ প্রতিবেশী রাষ্ট্রগুলো ঠিকই পর্যটন খাতে শক্ত অবস্থান তৈরি করেছে। আমার সাথে আইরিশ আসার কথা ছিল, একটা ছেলে একটা মেয়ে। যখন ওরা আমাদের যে ডকুমেন্টারি আছে সেটাতে যায়, তারপরে ওরা আসতে চায় না। দে আর গোয়িং টু নেপাল। পর্যটন সংশ্লিষ্টরা বলেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এমনকি ভারতের তুলনায় বাংলাদেশে পর্যটন ব্যয়বহুল। সৈকতে আলাদা জোন করার পাশাপাশি বিদেশিদের টানতে উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। যখন মানুষ চিন্তা করে যে আমি বাংলাদেশে যাব, কস্টিং আসতেছে এটা, তো আশেপাশের কান্ট্রিগুলো যখন চেক করে তখন দেখা যাচ্ছে যে কস্টিং আরো কম আসছে। সো সেই ক্ষেত্রে একটা সিলেকশন, ডেস্টিনেশন সিলেকশনের একটা ব্যাপার আছে। সাবরানে এক্সক্লুসিভ জোন হচ্ছে, যদি এটা হয়ে যায় এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যায়, বিদেশি পর্যটক আমরা পাবো। বিশেষজ্ঞরা বলেন, সরকার আন্তরিক হলে পর্যটন শিল্প হতে পারে অর্থনীতির অন্যতম স্তম্ভ। বাংলাদেশের অর্থনীতিটা মূলত 3টি খাতের উপর নির্ভরশীল। পর্যটন শিল্পটাকে নতুন করে ঢেলে সাজানো যায়, পুনর্গঠন করা যায়, তাহলে এই খাতটি হতে পারে দেশের 4র্থ অর্থনৈতিক খাত। উৎসব ও মৌসুমে অতিমাত্রায় হোটেল ভাড়া আদায় আর রমজান ও বর্ষাকালে ছাড়ের ছড়াছড়ি বন্ধ করে সারা বছরই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সমন্বয় করে হোটেল ভাড়া নির্ধারণের পরামর্শ পর্যটকদের। পর্যটকরা বলছেন, সাগরকন্যা হিসাবে পরিচিত 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত জৌলুস হারিয়েছে। 120 কিলোমিটার দীর্ঘ বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত এই কক্সবাজারও জৌলুস হারাতে বসেছে। তারা এও বলছেন, কেন বিদেশি পর্যটক টানতে পারছে না কক্সবাজার সমুদ্র সৈকত, তা খুঁজে বের করে দ্রুত সমাধান করতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কক্সবাজার। নদ নদীতে অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জালে ব্যবহারের ফলে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির খাল বিলের দেশি মাছ। সুস্বাদু এসব দেশি মাছের চাহিদা বাড়ছে দিন দিন। তবে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের দৌরাত্ম্য কমানো যাচ্ছে না। মাদারীপুর থেকে SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। কারেন্ট জালের দৌরাত্ম্যে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাঁকি জাল বা খেবলা জালের ব্যবহার। গ্রামাঞ্চলে শীত মৌসুমে নদ নদী, খাল ও বিলের পানি শুকিয়ে গেলে পাওয়া যেত প্রচুর পরিমাণের দেশি মাছ। তবে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের অতিরিক্ত ব্যবহারের ফলে বিলীন হওয়ার পথে দেশি মাছ। কারেন্ট জাল মাছ দিয়ে এগুলো দিয়ে সোনাপুরি ছুটি যা আছে বাচ্চা মাছ এগুলো সব ধরিয়ে আলায়, আবার ওই মানুষ সব খেয়ালায়, যার ফলে মানে উৎপাদন কমে গেছে, মাছের উৎপাদন নাই। আর এই সমস্ত জায়গা যদি খাল মানে না কাটে, খাল যদি পানি না আসে তাহলে মাছ চলে খালবারা প্রচুরই হওয়ার সাথে হয় না, এই দিনে মাছ থাকতে পারছে না। খনন না করায় চর পড়েছে নদীতে, এতে কমে গেছে খালের নাব্যতা, তাই খালে নেই পানির প্রবাহ। পানি যে চলাচল করবে সেই গভীরতাটা মেনটেন করা হচ্ছে না। এটাতে একটা প্রোগ্রাম আমি অলরেডি মিনিস্ট্রির এক মিটিং এ বলেছি যে নদীর চর এটা ড্রেজিং করতেই হবে আমাদের, না হলে আগামীতে শুধু দেশীয় প্রজাতির মাছ না, ইলিশের মাইগ্রেশনটা আর কি, ভ্রমণ যেটা সে সমুদ্র থেকে মিষ্টি পানির দিকে আসে, এটার একটা সমস্যা হবে। চরগুলো দূর করা না গেলে আগামী বছর আরো কমে যেতে পারে। দেশি মাছ বাঁচাতে অবৈধ জাল ব্যবহার বন্ধ সহ খাল বিলের পানি প্রবাহ স্বাভাবিক করতে উদ্যোগ নেয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জয়পুরহাটে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ লাভজনক হয়ে উঠেছে। ফলে অন্যান্য ফল ও ফসলের পাশাপাশি স্ট্রবেরি চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ জেলায়। সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় জয়পুরহাটে উৎপাদিত স্ট্রবেরি জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। চলতি মৌসুমে সদর উপজেলার জামালপুর, চান্দা ও কালীবাড়ি সহ কয়েকটি গ্রামে 15 হেক্টর জমিতে স্ট্রবেরির চাষ হয়েছে। খুচরা 300 থেকে 400 টাকা ও পাইকারি 250 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এসব স্ট্রবেরি। জয়পুরহাট জেলায় স্ট্রবেরি চাষ বাড়াতে চাষিদের নানা পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।
সংবাদের এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সহ যে কোনো ধরনের যুদ্ধের জন্য চীন প্রস্তুত বলে জানিয়েছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান বাণিজ্য শুল্কের বিরুদ্ধে পাল্টা আঘাত করার পর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিল বেইজিং। স্থানীয় সময় বুধবার দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং ঘোষণা করেছেন চীন এই বছর প্রতিরক্ষা ব্যয় 7.2% বাড়িয়ে দেবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ট্রাম্প সব ধরনের চীনা পণ্যের উপর আরও শুল্ক চাপানোর পরে বৈশ্বিক অর্থনীতির শীর্ষ এই দুটি দেশ বাণিজ্য যুদ্ধের কাছাকাছি পৌঁছে গেছে। ট্রাম্পের সেই সিদ্ধান্তের পর মার্কিন কৃষি পণ্যের উপর 10 থেকে 15% শুল্ক আরোপ করে প্রতিশোধ নিয়েছে চীন। রাশিয়ার নির্দেশে ইউক্রেনের শান্তি চুক্তি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্থানীয় সময় বুধবার একটি ইউরোপীয় শীর্ষ সম্মেলনের আগে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। রাশিয়ার নির্দেশে এই শান্তি ইউক্রেনের আত্মসমর্পণ ও পতন হওয়ার আশঙ্কা রয়েছে। সম্মেলনে ম্যাক্রো আহ্বান জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের প্রতিরক্ষায় কোনো সহায়তা করবে না। ইউরোপের উচিত এখনই সতর্ক হওয়া। এদিকে বৃহস্পতিবার ইউরোপীয় নেতারা ব্রাসেলসে ইউক্রেনের সমর্থন এবং ইউরোপীয় প্রতিরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি সংবাদ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। বারবার গ্রিনল্যান্ড দখল করার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ কংগ্রেসে দেয়া ভাষণেও বিশ্ব নিরাপত্তার স্বার্থে এই দ্বীপটি কেনার আগ্রহের কথা জানান তিনি। তবে বিশ্বের বৃহত্তম দ্বীপটির প্রতি যুক্তরাষ্ট্রের এই আকর্ষণের কারণ কি শুধুই নিরাপত্তা ইস্যু, কৌশলগত অবস্থান নাকি সম্পদ? বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। শুধু বরফ আর কম জনসংখ্যার এই দ্বীপ কেন মার্কিন প্রশাসনের মাইক্রোস্কোপের নিচে? একদিন আগেই কংগ্রেসে দেয়া ভাষণে ট্রাম্প গ্রিনল্যান্ড কিনে নেয়ার প্রত্যয়ের কথা জানান। এমনকি সেখানকার বাসিন্দাদের ধনী করে দেয়া হবে বলেও প্রলোভন দেখান। জাতীয় নিরাপত্তা এবং এমনকি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ডের প্রয়োজন এবং যে কোনো উপায়ে আমরা এটি করবই। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা আপনাদের নিরাপদ রাখব, ধনী করে তুলব। এত কিছুর কারণ হিসেবে ট্রাম্প সামনে আনেন জাতীয় নিরাপত্তা ইস্যুকে। তবে সত্যি কি তাই? বিশ্লেষকরা মনে করছেন কৌশলগত অবস্থানের সাথে সাথে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভূগর্ভস্থ তেল, গ্যাস এবং বিরল খনিজ পদার্থ। চীনের উপর নির্ভরশীলতা কমাতে গ্রিনল্যান্ডের বিরল খনিজ আহরণে আগ্রহী ওয়াশিংটন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী গ্রিনল্যান্ডের বরফের নিচে রয়েছে প্রচুর তেল এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে বিরল খনিজ উপাদান রয়েছে যা টেলি যোগাযোগের জন্য প্রয়োজনীয়। এগুলোর নিয়ন্ত্রণ পেলে চীনের উপর নির্ভর করতে হবে না আমেরিকাকে। এদিকে ট্রাম্পের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রিনল্যান্ডের অধিকাংশ বাসিন্দা। জানান ডেনমার্কের আওতাধীন এই অঞ্চলে তারা স্বায়ত্তশাসন বজায় রাখতে চান। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে চাই। আমেরিকা যদি আমাদের গ্রাস করে তাহলে আমাদের ঐতিহ্য হারিয়ে যাবে। গ্রিনল্যান্ডকে বাঁচাতে আমেরিকার সহায়তার প্রয়োজন নেই। দরকার কিভাবে এর বরফ গলা বন্ধ করা যায় তা নিয়ে কার্যকরী পদক্ষেপ, নইলে গোটা বিশ্বই পানিতে তলিয়ে যাবে। গ্রিনল্যান্ড কি যুক্তরাষ্ট্রের অংশ হবে নাকি এটি তার স্বায়ত্তশাসন বজায় রাখবে তা সময়ই বলে দেবে। কিন্তু এটুকু স্পষ্ট, গ্রিনল্যান্ড এখন আর শুধু বরফে ঢাকা একটি দ্বীপ নয়, এটি পরিণত হয়েছে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। জাহিদুল আলম, এটিএন বাংলা। আর এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। অবশেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। টি-20 থেকে অবসর নিয়েছিলেন আগেই, এবার অবসরের ঘোষণা দিলেন ওয়ানডে ক্রিকেট থেকে। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। অবসরের ঘোষণা দিয়ে গতরাতে আবেগঘন এক বার্তায় এই উইকেট রক্ষক ব্যাটার জানান,
আমি আজ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম হলেও একটি ব্যাপার নিশ্চিত, আমি যখন দেশের জন্য মাঠে নামতাম আমি নিজের শতভাগেরও বেশি নিবেদন এবং সততা কাজে লাগিয়েছি। ৩৭ বছর বয়সী ক্রিকেটার দেশের হয়ে সর্বোচ্চ ২৭৪টি ওয়ানডে খেলে ৯ সেঞ্চুরি আর ৪৯ 36.42 করে রান করেছেন ৭,৭৯৫। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের খেলাকে সামনে রেখে প্রস্তুতি নিতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল সৌদি আরবে পৌঁছেছে। বাংলাদেশ সময় ভোর ৫টায় সৌদি আরবের তাইফে পৌঁছায় জাতীয় দল। তবে দীর্ঘ ভ্রমণের পর হোটেলে পৌঁছে বিশ্রাম নেয় দল। রাতেই অনুশীলনে নেমে পড়বেন জামাল তোপুরা। তাইফের আবহাওয়া ও কন্ডিশন ভারতের শিলংয়ের আবহাওয়ার সঙ্গে অনেকটাই মিল থাকায় এই প্রস্তুতি ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম লেগে আগামী ২৫শে মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ফিরতি পর্বের ম্যাচটি হবে 18ই নভেম্বর। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। অর্থবাজার মামলায় খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি বলছে দুদক। ঈদে লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানার পাশাপাশি লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। 15 রোজা থেকে প্রতিটি লঞ্চে টানাতে হবে ভাড়ার চার্ট। জুলাই গণ অভ্যুত্থানে সংঘবদ্ধভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের প্রতিবেদন উপস্থাপন। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ। অকার্যকর তথ্য কমিশনকে অবিলম্বে পুনর্গঠনের দাবি টিআইবির। বিদ্যমান আইনে নির্বাচন কমিশন তথ্য দিতে বাধ্য, বদিউল আলম মজুমদার। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।